আচ্ছা, আগের দিন তড়িৎচুম্বকীয় তত্ত্ব সম্পর্কে বলেছিলাম। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। আজকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা বলবো, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। আচ্ছা, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, কোনো বস্তু থেকে শক্তি বিকিরণ বা শোষণ বলেছিলাম নির্বিচ্ছিন্নভাবে হবে। ম্যাক্সওয়েল অনুযায়ী কোনো বস্তু থেকে শক্তি শোষণ বা বিকিরণ সবসময় হবে, কন্টিনিউয়াসলি হবে, নির্বিচ্ছিন্ন হবে। কিন্তু প্ল্যাঙ্ক যে সায়েন্টিস্ট, সে প্ল্যাঙ্ক সায়েন্টিস্ট কি বললো, যে কোনো বস্তু থেকে শক্তি শোষণ বা বিকিরণ নির্বিচ্ছিন্ন হবে না, কন্টিনিউয়াসলি হবে না। তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি ম্যাক্সওয়েলের থিওরিটাকে মানছে না। এটা কিন্তু সঠিক থিওরি, মানে ম্যাক্সওয়েলের থেকে এটা উন্নত। এখানে কি বলছে, যে কোনো বস্তু থেকে শক্তি শোষণ বা বিকিরণ নির্বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্নভাবে হবে, ডিসকন্টিনিউয়াসলি হবে। কিন্তু এত তাড়াতাড়ি হয়, সেটা মনে হয় যে নির্বিচ্ছিন্নভাবে হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি সূর্য থেকে যে রশ্মিটা আমরা পাচ্ছি সেটা কি থেমে থেমে আসছে, কিন্তু আমাদের মনে হবে যে না, বিচ্ছিন্নভাবে হচ্ছে না, কন্টিনিউয়াসলি আমাদের কাছে যে রশ্মিটা পৌঁছাচ্ছে, কন্টিনিউয়াসলি পৌঁছাচ্ছে। কিন্তু কোয়ান্টাম থিওরি থেকে বলছি, বা প্ল্যাঙ্ক বলছে যে শক্তির বিকিরণ বা শোষণ কন্টিনিউয়াসলি হয় না, ডিসকন্টিনিউয়াসলি হয়। আর এই শক্তির বিকিরণ বা শোষণ সর্বদাই একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। অর্থাৎ উনি বলছেন যে শক্তি বিকিরণ প্যাকেটের আকারে হয়। একটা নতুন ওয়ার্ড বলছি, প্যাকেটের আকারে। দেখো না, অল্প পরিমাণের শক্তি একটা ক্ষুদ্রতম এককে প্রকাশ হচ্ছে। আবার ভেবে নাও, এইটা যদি আমি একক ধরি, তাহলে এর সরল গুণিতক, তাহলে এরকম হবে, বা এরকম ভাবে হবে। এইটাকে যদি একক ধরি, তাহলে এর সরল গুণিতক আকারে বেরোবে। যেমন উদাহরণ দিয়ে আমি বলি, 1 টাকাকে যদি আমি একক ধরি, তাহলে এই 1 টাকাটা হচ্ছে ক্ষুদ্রতম একক। এবার এরপরে 1-এর সরল গুণিতক মানে 2, 3, 4, 5 এরকম করে হতে পারে। ঠিক একই রকম ভাবে যদি শক্তি বিকিরণ বা শোষণ হয়, যে ক্ষুদ্রতম এককের সরল গুণিতকে বেরোবে, সেই ক্ষুদ্রতম সরল এককটাকে কি বলছি আমরা, কোয়ান্টাম। তাহলে কোয়ান্টামটা কি? কোয়ান্টাম হচ্ছে কোনো বস্তু থেকে যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ হবে, তার স্বল্প পরিমাণের একটা ক্ষুদ্রতম একক। যেমন আলোর ক্ষেত্রে সূর্য থেকে যে রশ্মি পাচ্ছি, আলোক রশ্মি, সেই আলোর ক্ষেত্রে ক্ষুদ্রতম এককটার নাম দেওয়া হয়েছে ফোটন। তাহলে ফোটনটা কি? সূর্য থেকে যে রশ্মিটা আমরা পাই, তার ক্ষুদ্রতম অংশটা বা ক্ষুদ্রতম এককটা কি, ফোটন বলে পরিচিত। অর্থাৎ আমরা যে রশ্মিটা পাই সেটা ফোটনের সরল গুণিতক আকারে পাই। তাহলে কোয়ান্টাম থিওরি কি বললো? অনেকগুলো থিওরির মধ্যে প্রথম পয়েন্ট কি বললো, যে শক্তি যখন শোষণ বা বিকিরণ হবে, তখন নির্বিচ্ছিন্নভাবে ঘটবে না, বিচ্ছিন্নভাবে ঘটবে, বিচ্ছিন্নভাবে ঘটবে। ঘটে। আর এইটা একটা নির্দিষ্ট পরিমাণ, স্বল্প পরিমাণ শক্তি তার পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যা গুণিতকে ঘটে। ঠিক আছে? আচ্ছা, এবার যে বস্তু থেকে শক্তি বিকিরণ বা শোষণ হচ্ছে, আমি বিকিরণ ধরে কাজটা করছি, মানে একটা বস্তু, সেই বস্তু থেকে শক্তি বিকিরণ হচ্ছে, এ একটা বস্তু, আর বি একটা বস্তু, বি থেকেও শক্তি বিকিরণ হচ্ছে।
এবার এই বস্তু থেকে আর এই বস্তু থেকে যে শক্তিটা বিকিরণ হবে সেই শক্তির পরিমাণ কিন্তু একই হবে না। সেই শক্তিটা নির্ভর করবে যে বস্তু থেকে শক্তি বিকিরণ হচ্ছে তার শক্তি যদি ই হয়, ক্যাপিটাল ই, বা কোনো বস্তু যদি শক্তি শোষণ করে তার পরিমাণ যদি ক্যাপিটাল ই হয়, সেটা নির্ভর করে কার উপর, যে বস্তু থেকে শক্তি বিকিরণ বা শোষণ হচ্ছে তার কম্পাঙ্কের ওপর। কম্পাঙ্কটাকে আমরা নিউ বলি, কম্পাঙ্কের উপর নির্ভর করে। কিরকম ভাবে নির্ভর করে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ যে বস্তু শক্তি শোষণ বা বিকিরণ হচ্ছে সেই বস্তু কম্পাঙ্ক যদি মিউ হয়, নিউ, তাহলে সেটা ই এর সাথে সমানুপাতিক। অর্থাৎ যত বেশি কম্পাঙ্ক থাকবে তত বেশি শক্তি হবে। আর এটাকে সমান যখন আমরা করতে যাব তখন ই সমান এইচ নিউ। মনে আছে এই ফর্মুলাটা আমি আগেও বলেছি, ই সমান এইচ নিউ। এইটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির একটা গাণিতিক রূপ, ই ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে এইচটা কি বলেছিলাম? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক, যার মানও বলেছিলাম 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। সিজিএস এ এসআইতে হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এই কোয়ান্টাম থিওরি কি বলছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলছে যে কোনো বস্তু থেকে শক্তি শোষণ বা বিকিরণ, যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ হবে সেটা তরঙ্গের কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। আর তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও বলতে পারি আমরা। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি বলি তাহলে ই সমান এইচ সি বাই ল্যামডা, যেহেতু নিউ সমান সি বাই ল্যামডা আর সিটা হচ্ছে আলোর গতিবেগ। তাহলে এই একটা ফর্মুলা পেলাম, দুটো ফর্মুলা পেলাম। এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে, হ্যাঁ 1 আর 2, এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা অনেকগুলো নিউমেরিক্যাল করতে পারবো। আচ্ছা, আর কি বললাম? আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামটাকে কি বলছি আমরা? এককটাকে কি বলছি? ফোটন বলছি, ফোটন। আচ্ছা, ফোটন থেকে একটা কোশ্চেন থাকে যে ফোটনের ভর কত। মনে রাখবে ফোটনের ভরকে শূন্য ধরা হয়। হ্যাঁ, এটা মুখস্থই রাখবে, ফোটনের ভরকে শূন্য ধরা হয়। এই অ্যান্সারটা দিদিলি নাম্বার পেয়ে যাবে। 1 নাম্বার যদি থাকে তুমি বলবে ফোটনের ভরকে শূন্য ধরা হয়। আর এক্সপ্লানেশন এখানে আর কিছু নেই, এই লেভেলে এইসব আর নেই কিছু। আচ্ছা, আরেকটা জিনিস এখানে জেনে রাখো, এখান থেকে যে শক্তি শোষণ বা বিকিরণ হচ্ছে সেটা সব সময় বলেছি আমি কি? পূর্ণ সংখ্যার সরল গুণিতক। অর্থাৎ শক্তি বিকিরণ হতে পারে এইচ নিউ বা 2h নিউ বা 3h নিউ, এরকম ভাবে বেরোবে। অর্থাৎ আমি ফর্মুলাটাকে এরকম ভাবে লিখতে পারি, ই সমান n ইন্টু এইচ নিউ, যেখানে এনটা কি বললাম? এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ বা শূন্য নয়। অর্থাৎ কখনোই এরকম ভাবে বেরোতে পারে না যে 0.5h নিউ, এটা হতে পারে না, বা 1.5h নিউ, এগুলো হতে পারে না, ভগ্নাংশে হবে না। সবসময় কি হবে? পূর্ণ সংখ্যার সরল গুণিতকে শক্তি শোষণ বা বিকিরণ হবে। এই থিওরিগুলো একটু পড়ে নেবে বই থেকে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। যদিও এইচএস এর সিলেবাসে নেই, এইটা জয়েন্টের সিলেবাসে আছে, জয়েন্টে কোশ্চেন দেয় বলে আমি একটু বলে দিলাম। আর একটা কথা বলে দিই এখানে, তবে পড়ে রাখবে অবশ্যই। যদি কোনো বস্তুর 1 মোল পরিমাণ নিয়ে নিই, 1 মোল, সেই 1 মোল এর শক্তি যদি নির্ণয় করতে বলে, সেই শক্তিটা কি হবে? তাহলে নিশ্চয়ই হবে ই সমান 6.022 10⁻23 ইন্টু এইচ নিউ হবে। কারণ 1 মোল যে কোনো পদার্থের পরমাণুর সংখ্যা আমরা জানি,
6.022 10^23, তাহলে n এর ভ্যালু তখন হবে 6.022 10^23 হবে। আর এইটাকে বলা হয় 1 আইনস্টাইন। ঠিক আছে, তাহলে 1 মোল ফোটনের যে শক্তি, সেই ফোটনের শক্তিকে বলা হয় 1 আইনস্টাইন। তাহলে 1 আইনস্টাইন সমান 6.022 10^23, আর এটাকে যদি আমি বলি শক্তির একক, তাহলে এটাকে কোয়ান্টা বলতে পারি। কোয়ান্টা মানে তাহলে কি, একটি ফোটনের শক্তি 1 কোয়ান্টা। তাহলে এইটা হয়ে গেল তোমার প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এখান থেকে নিউমেরিক্যাল দিতে পারে, তোমাদের কাছে ক্যালকুলেটর রাখতে বলেছিলাম, কেন একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে বইতেও পাবে এই অঙ্কটা, 6000 অ্যাংস্ট্রম, ছোট করে বলছি তোমরা একটু লিখে নেবে, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণে প্রতিটি কোয়ান্টামের শক্তির পরিমাণ নির্ণয় করো। এইটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ল্যামডা, অর্থাৎ ল্যামডা সমান বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম। আর কোশ্চেন কি চেয়েছে, ই সমান কত, আর দিয়ে দেওয়া আছে এইচ সমান 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। তাহলে সবাই একটু নির্ণয় করে বলে দাও দেখি ই সমান কত হবে, সিজিএস এককেই নির্ণয় করো, একটু তাড়াতাড়ি করবে। সিজিএস এককে যদি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হয়, তাহলে তার শক্তি কি হবে? তার শক্তি কি হবে, কোন ফর্মুলাটা ইউজ করবে সেটাও বলে দিলাম। ই সমান এইচ সি বাই ল্যামডা, তাহলে প্রত্যেকটার মান বসিয়ে দেবে। এইচ এর মান বসিয়ে দাও 6.626 10⁻⁻23 ইন্টু আলোর গতিবেগ আমরা জানি 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রমটাকে সেন্টিমিটারে নিয়ে যাও, তাহলে 6000 ইন্টু কত হবে 10⁻⁻8 সেন্টিমিটার। আর যে এককটা হবে সেটা শক্তির একক, শক্তির একক হচ্ছে আর্গ, সিজিএস এ আর্গ। যদি আমি এসআইতে করতাম তাহলে জুল হতো। তাহলে কত ভ্যালু হয়েছে একটু আমাকে বলে দাও, কেউ যদি ক্যালকুলেটর পাশে থাকে তাহলে ক্যালকুলেট করে বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। 3.31, হ্যাঁ 31 করে দিয়ে ছেড়ে দিলাম। 31 ইন্টু 10⁻10 হচ্ছে, আর্গে বার করলে 10 হচ্ছে না, দেখো তো অন্য কিছু হচ্ছে। (10⁻12 হচ্ছে না তো? হ্যাঁ 10⁻12 আসবে, 10⁻12 এই অ্যান্সারটা ঠিক আছে। যার 10 এসছে একটু দেখে নেবে কেন 10 এসছে, কোথাও একটু ভুল করেছো। তাহলে 3.31 ইন্টু 10⁻12 আর্গ, এই কোশ্চেনটার অ্যান্সার হলো। এইখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছি আশা করি। আমি যে থিওরিটা বললাম, আর একটু পরে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো আমি কোশ্চেনগুলো শুনবো। আর একটু পড়ে দিই, আর একটা অঙ্ক দিয়েছি ভেবে নাও। দুটো রশ্মি আছে, একটা রেড কালারের রশ্মি, রেড কালার, আর একটা গ্রিন কালারের রশ্মি আছে। আমি সহজভাবে বলছি আর কি কোশ্চেনটা, বই থেকে তুমি দেখে নেবে বইতে আছে। আর যদি বলো বইতে নেই তাহলে আমাকে বলবে হোয়াটসঅ্যাপে, আমি পাঠিয়ে দেবো কোশ্চেনটা। একটা রেড কালারের শক্তি, রেড কালারের আলো, আর একটা গ্রিন কালারের আলো, রেড আর গ্রিন। রেডের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 7500 অ্যাংস্ট্রম, আর গ্রিন কালারের যেটা দিয়েছে সেটা হচ্ছে 5250 অ্যাংস্ট্রম। এখন কোশ্চেন হচ্ছে, যদি রেড কালারের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এটা আর গ্রিন কালারের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এটা হয়, তাহলে এদের ফোটনের শক্তি কার বেশি, মানে রেড কালারের
শক্তি বেশি না গ্রিন কালারের শক্তি বেশি, এটা জানতে চাইছে। অর্থাৎ আমি বলেও দিচ্ছি যে সূর্য থেকে যে রশ্মিগুলো আছে সেগুলো তো ফোটন, তার এককটা হচ্ছে ফোটন। তাহলে কোনটির ফোটনের শক্তি বেশি? একটু কোশ্চেনটা বুঝতে না পারলে আমাকে বলবে, নাহলে অ্যান্সার করো। কার শক্তি বেশি হবে, কোন রশ্মির ফোটনের শক্তি বেশি হবে? আমি যদি এরকম ভাবে লিখি ই রেড আর এটার ক্ষেত্রে ই গ্রিন করি, তাহলে কোনটা বেশি হবে? ই রেড গ্রেটার দেন ই গ্রিন না ই গ্রিন গ্রেটার দেন ই রেড? গ্রিনটার বেশি হবে, যে বলেছো ঠিকই বলেছে, হ্যাঁ গ্রিনের বেশি হবে। ফর্মুলাটা আমরা জানি, দেখো ই রেড সমান আমি কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা রেড। আর এখানে লিখতে পারি ই গ্রিন সমান এইচ সি বাই ল্যামডা গ্রিন। এখন দেখো এইচ আর সি তো ধ্রুবক, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর সি হচ্ছে আলোর গতিবেগ। তাহলে আমি বলতে পারি যে ই রেড সমানুপাতিক 1/λ রেড, আর ই গ্রিন সমান আমি বলতে পারি সমানুপাতিক 1/λ গ্রিন। তাহলে আমি বুঝতেই পারছি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার শক্তি কম হবে। এখানে কি লিখলাম? যার বা যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার শক্তি কম হবে, ভাইস ভার্সা হবে। আবার যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার শক্তি বেশি হবে। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি, বা তুমি কি করবে, অনুপাত বের করে নেবে, ই রেড বাই ই গ্রিন করে নেবে। অঙ্ক দিয়ে করছি তো, তাহলে এই অঙ্ক দিয়ে করবো, ই রেড বাই ই গ্রিন করবে। ই রেড বাই ই গ্রিন করবে, দেখবে গ্রেটার দেন মানে বেশি হচ্ছে না কম হচ্ছে, তুমি এখান থেকে বের করে নিতে পারবে আশা করি। এটা বাড়িতে করে নেবে, বা যারা করে বলেছো তারা নিশ্চয়ই অঙ্কটা করেই বলেছো। তাহলে ই রেড বাই ই গ্রিন করে দেবে, বা ই গ্রিন বাই ই রেড করে দেবে। কেউ বের করেছো কি ই রেড বাই ই গ্রিন? বলো। ল্যামডা লিখেছি 5250 অ্যাংস্ট্রম, 5250। আচ্ছা, যে বললে আমাকে যে গ্রিনের বেশি হবে সে কি অঙ্কটা করেছো না না করেই বলেছো? হ্যাঁ ঠিক আছে, ওই সম্পর্ক থেকে তো বলতে পারবে, কিন্তু যেহেতু অঙ্ক দিয়েছে তাই আমি একটু ই রেড বাই ই গ্রিন করে দেখে নেবে সবাই। হ্যাঁ, ই রেড বাই ই গ্রিন করে দেখে নেবে। ই রেড বাই ই গ্রিন তো 7/10 আসছে, একদম ঠিক। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে করেছো একটু বলো আমাকে। হ্যাঁ, আমি যেটা বুঝতে পারছি, আচ্ছা তুমি লিখেছো 1/7050 ইন্টু 5000, এইটা তাই তো, এইটা ঠিকই আছে। মানে ল্যামডা গ্রিন বাই ল্যামডা রেড করে দিলে হয়ে যাবে। এইটাকে ক্যালকুলেট করে কত পেয়েছো সেটা বলো। 7/10 মানে 0.7 বলতেই পারি নাকি? তাহলে এই সম্পর্কটা আসছে। তাহলে ই রেডটা থেকে ই গ্রিনটা বেশি। বলো গ্রিন রশ্মি, হ্যাঁ গ্রিন রশ্মি বা গ্রিনের
রশ্মির ফোটনের শক্তি বেশি। এখান পর্যন্ত এটা থাকলো। প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি বই থেকে আরেকটু দেখে নেবে, অঙ্ক আছে আরো। হ্যাঁ, যদি তোমাদের বইটা কাছে থাকে তাহলে দেখবে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরির ওইখানে অঙ্ক আছে, বা শেষের দিকে এক্সারসাইজের অঙ্কগুলো দেখবে, অনুশীলনের অঙ্কগুলো দেখে নেবে একটু। এবার আসছি বোরের তত্ত্ব। আগের দিন বোরের তত্ত্ব ত্রুটি পর্যন্ত হয়েছিল। কেউ আমাকে একটু বলবে বোরের তত্ত্বের ত্রুটি, একটা দুটো ত্রুটি আমাকে একটু বলো দেখি। বললো যে বোরের মডেলে যেটা দিয়েছিলেন সেটা 3D মডেল দিতে পারেননি, মানে কক্ষকের ধারণা দিতে পারেননি, অরবাইটালের ধারণা দিতে পারেননি। আর কেউ? জিম্যান ইফেক্ট, স্টার্ক ইফেক্টের ব্যাখ্যা দেওয়া যায় না। আচ্ছা, বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা দেওয়া যায় কি কি বলো দেখি একটু কেউ। কি কি নির্ণয় করা যায় বোরের তত্ত্বের সাহায্যে, কি কি নির্ণয় করা যায় বলেছিলাম? আচ্ছা, হাইড্রোজেনের মতো যেগুলো ইউনি ইলেকট্রন সিস্টেম আছে, সেই ইউনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমরা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারি, তাই তো? ব্যাখ্যা দিতে পারি। আর কি পারি বলো দেখি। এইটা যেটা আমি চাইছিলাম সেটা একজন বললে যে যদি হাইড্রোজেন হয় তাহলে তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, ব্র্যাকেটে আর লিখছি। আর কি শক্তি নির্ণয় করতে পারবো, ব্র্যাকেটে ক্যাপিটাল ই লিখলাম। আর কি নির্ণয় করতে পারবো? বেগ নির্ণয় করতে পারবো। ভরবেগ, ভর নির্ণয় করতে, ভর তো আমরা জানি ইলেকট্রনের, তাহলে ভরবেগও নির্ণয় করতে পারবো। আচ্ছা, আর কি নির্ণয় করতে পারবো? কম্পাঙ্ক নির্ণয় করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, ওয়েভলেন্থ যাকে বলা হয়, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, রেডিয়াস, এনার্জি আর ভেলোসিটি, এগুলো নির্ণয় করতে পারবো। আজকে ওই টপিকটাই করাচ্ছি আমি, যে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো, হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যদি এক ইলেকট্রন বিশিষ্ট কোনো সিস্টেম থাকে, ইউনি ইলেকট্রন সিস্টেম, তাহলে তার ব্যাসার্ধ নির্ণয় কিভাবে করব সেটা বলছি। হ্যাঁ, সবাই হেডিং দাও যে একটি ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে একটি ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে এন তম কক্ষের, স্মল এন লিখবে, এন তম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। যে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যে সকল সিস্টেমের ক্ষেত্রে একটি ইলেকট্রন আছে, এই ব্যাপারটা বোঝাবো যে হাইড্রোজেনের মতো একটি ইলেকট্রন বিশিষ্ট ব্যাপারটা কি, তাদের ক্ষেত্রে এন তম, স্মল এন, এন তম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব আমরা। কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করছি দেখো, কোশ্চেন শেষের দিকে করবে। আচ্ছা, একবারে ফর্মুলা লেখা যায়। ধরুন আমি যদি লিখি স্মল আর, আর নিচে লিখলাম, সাফিক্সে লিখলাম স্মল এন, তাহলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে হাইড্রোজেনের এন তম ব্যাসার্ধ। আর হাইড্রোজেন যদি বলি তাহলে ব্র্যাকেটে হাইড্রোজেন লিখে দেবো, কিন্তু আমি বলেছি যে একটি ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, হাইড্রোজেন ছাড়া অন্য কেউ হতে পারে। ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি, এন স্কোয়ার, বই থাকলে বইতে দেখো, এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা বক্স করবে সবাই, সবাই আগে ফর্মুলাটা লিখবে। তাহলে আমি কি বললাম, আর এন সমান আর সাফিক্স এন ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। কোনটা কি বলে দিচ্ছি দেখো, যেখানে আরটা হচ্ছে
কক্ষপথের ব্যাসার্ধ কোন কক্ষপথের? n তম কক্ষের। তাহলে লিখে রাখো পাশে কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, স্মল এনটা কি? স্মল এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা বা কক্ষের সংখ্যা, যেটা 1 2 3 4 হবে, তার থেকে বেশি হতে পারে, ভগ্নাংশ হবে না। এইচ কি আমরা জানি, প্ল্যাঙ্ক ধ্রুবক। বাকিগুলো তোমরা জানো। জেডটা বলে দিই, জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বলা হয়, যাকে অ্যাটমিক নাম্বার বলা হয়। আর ই হচ্ছে ইলেকট্রনের আধান, চার্জ অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের আধান। ঠিক আছে, বাকি সব জানি আমরা। এই ফর্মুলাটা ব্যবহার করে আমি হাইড্রোজেনের মতো একটি ইলেকট্রন বিশিষ্ট যদি কেউ থাকে তাদের ব্যাসার্ধ নির্ণয় করে নিতে পারবো। যেমন আমি যদি বলি হাইড্রোজেনের ক্ষেত্রে, লিখবে হাইড্রোজেনের ক্ষেত্রে n ইকুয়ালস টু কি হবে? স্মল n ইকুয়ালস টু, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হবে, এবং জেড ইকুয়ালস টু কত হবে? জেড ইকুয়ালস টু 1 হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 1। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি কি লিখবো? লিখবো R1 ব্র্যাকেটে হাইড্রোজেন। এটার মানেটা কি? R1 মানে হচ্ছে প্রথম কক্ষ, হাইড্রোজেন ব্র্যাকেটে হাইড্রোজেন, ইকুয়ালস টু যেটা লিখছি 1 এর স্কোয়ার h এর স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m ই স্কোয়ার। কেউ যদি লিখতে চাও তাহলে এখানে 1 লিখতে পারো, 1 ইন্টু, আমি 1 লিখলাম না। তাহলে এখান থেকে যে ফর্মুলাটা পেলে সেটা হচ্ছে h স্কোয়ার 4 পাই স্কোয়ার m ই স্কোয়ার। এটা R1। এটা যেন 1 নাম্বার একটা সমীকরণ পাশে লিখে রাখো, 1 নাম্বার সমীকরণ। এখন এই প্রত্যেকটার মান যদি বসিয়ে দিই আমি সিজিএস পদ্ধতিতে, তাহলে কিরকম দেখতে হবে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 তার স্কোয়ার বাই 4 ইন্টু 3.14 তার স্কোয়ার। এম এর ভ্যালু কারো মনে আছে, মুখস্থ আছে? ইলেকট্রনের ভর বলেছিলাম সিজিএস এ, বলো দেখি কেউ। ভেরি গুড, 9.11 10 টু দি পাওয়ার -28। তারপর ইনটু দিয়ে ইলেকট্রনের আধানটাও বলে দাও দেখি সিজিএস এ। কারো জানা আছে? 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU, সেটা স্কোয়ার করে দিলাম। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে কেউ যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটারে, তাহলে যে মানটা পাবে আমি সেটা একবারই লিখছি, হ্যাঁ, 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার পাবে। আর এটাকে অ্যাংস্ট্রমে লিখলে পাবে 0.529 অ্যাংস্ট্রম, বা লেখা হয় 0.53 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে R1, হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ। সবাই বক্স করে রাখবে, এটা মুখস্থ রাখতে হবে। ভ্যালুটা বসিয়ে তুমি করবে, মুখস্থ তোমাকে রাখতে হবে। R1 সমান কত? 0.53 অ্যাংস্ট্রম। সিজিএস এ যদি বলি 0.53 10 টু দি পাওয়ার -8, আমি পাশে লিখে রাখলাম। যদি এসআই তে বলি তাহলে 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার এসআই তে পাশে রাখলাম। এই বক্সে যেটা আছে সেটা মুখস্থ রাখতে হবে। এইটা হাইড্রোজেনের জন্য হয়ে গেল। কিন্তু হাইড্রোজেন যদি না হয় অন্য কোনো ইউনি ইলেকট্রন সিস্টেম, যাকে বলা হয় হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, হাইড্রোজেন লাইক স্পেসিস বলা হয়। লিখে রাখবে হাইড্রোজেন লাইক স্পেসিস। হাইড্রোজেন লাইক স্পেসিস কারা আছে? হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন কারা আছে? বা এরকম কোশ্চেন বলবে যে হাইড্রোজেন এর পরিকাঠামো বিশিষ্ট আয়ন বলতে কি বোঝো? হাইড্রোজেনের মতো কণা বলতে কি বোঝো? হাইড্রোজেনের মতো কণা কারা কারা আছে? হিলিয়াম প্লাস,
এবার আমরা এটাও বলেছি কিনা জানি না, হাইড্রোজেনের মতো যারা মানে 1 ইলেকট্রন বিশিষ্ট হয় তার মধ্যে হিলিয়াম প্লাস, দেখো হিলিয়ামের মাথায় একটা প্লাস আছে মানে কি হিলিয়ামের 2টো ইলেকট্রন থেকে একটা বেরিয়ে গেছে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখবো? লিথিয়াম 2 প্লাস। বেরিলিয়ামের ক্ষেত্রে কি লিখবো? বেরিলিয়াম 3 প্লাস আর বোরন 4 প্লাস ইত্যাদি বলে ছাড়লাম, ঠিক আছে, ইত্যাদি বলে লিখলাম। ইত্যাদি হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা হাইড্রোজেন লাইক স্পেসিস, হাইড্রোজেনের মতো কণা, হাইড্রোজেন এর পরিকাঠামো বিশিষ্ট কণা, এগুলো এদের ক্ষেত্রেও কিন্তু তুমি কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে, n-তম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। যেমন আমি হিলিয়ামের ক্ষেত্রে যদি বলি প্রথম কক্ষ ব্যাসার্ধ, বা লিথিয়ামের ক্ষেত্রে বলি দ্বিতীয় কক্ষের, তৃতীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে যদি দেয় পরীক্ষায়, তাহলে কোন ফর্মুলাটা হবে? এই যে প্রথমে যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটা ইউজ করবে, প্রথম যে ফর্মুলাটা লিখেছি সেটা ইউজ করবে। বা আর একটা ফর্মুলা বলছি আমি, এখানে হেডিং দাও যে হাইড্রোজেনের মতো। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি প্রথম কক্ষের ব্যাসার্ধ দেয় তাহলে এইটা নির্ণয় করে ছেড়ে দিলে, এইটা। এখন যদি তোমাকে বলে যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ, এটা একটু পরে আসছি, হ্যাঁ, হাইড্রোজেনের মতো যেগুলো বললাম সেটা একটু পরে বলছি, যা 2 মিনিট পরে বলছি। তাহলে আগে বলো দেখি হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ, সবাই নির্ণয় করো তো হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। কেউ করেছো? হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ। আচ্ছা দেখো, আমি বলি যারা এই ফর্মুলা ইউজ করছো যে n এর জায়গায় 2 বসিয়ে দিয়েছো আর ক্যালকুলেট করেছো, তারা অবশ্যই অ্যান্সার ঠিকই পাবে। বা এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে n এর জায়গায় 2 বসিয়ে দিলে অ্যান্সার ঠিকই পাবে। আমি বলতে চাইছি দেখো, এই প্রথম যেটা লিখেছিলাম আর n, সেটা কি লিখেছিলাম? n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m z e স্কোয়ার। এখান থেকে আমি কি করলাম? h স্কোয়ারটাকে লিখলাম, বার করে দিলাম h স্কোয়ার, 4 পাই স্কোয়ার m e স্কোয়ারটাকে আলাদা করলাম, ইন্টু n স্কোয়ার বাই z করলাম। লেখা যেতে পারে তো? n স্কোয়ার আর z কে আলাদা করে দিলাম। এখন যদি হাইড্রোজেন হয় তাহলে z এর ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে z এর ভ্যালু হাইড্রোজেনের ক্ষেত্রে আমি লিখছি, হাইড্রোজেনের ক্ষেত্রে z ইকুয়ালস টু 1। অতএব আমি লিখতে পারি আর এন সমান, দেখো এই যে পার্টটা আছে যেটাকে গোল করে দিলাম, এটা দেখো R1, ভালো করে দেখলেই বুঝতে হবে এটা R1, ইন্টু এখানে কি পড়ে রইলো? n স্কোয়ার পড়ে রইলো। তাহলে আর এন সমান R1 ইন্টু n স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? এই ফর্মুলাটাকে স্টার দিয়ে রাখো। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি তোমার কোনো কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারি আমরা। তাহলে R1টা মুখস্থ রাখতে বলেছি তোমাদের। তাহলে R1 সমান কত হয়ে গেছে? 0.53 অ্যাংস্ট্রম। আর দ্বিতীয় কক্ষ যদি বলে তাহলে n এর জায়গায় 2 স্কোয়ার বসিয়ে দেবো, তৃতীয় কক্ষ যদি বলে তাহলে 3 স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে আমি হাইড্রোজেনের n-তম কক্ষের ব্যাসার্ধের ফর্মুলা হিসাবে এটা লিখতে পারি Rn সমান R1 ইন্টু n স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রেই কিন্তু, যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রেই শুধু জেডটা 1 হবে, তাই দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ তাহলে কি হবে? আমি এখানে পাশে লিখে দিচ্ছি একটু। তাহলে R2 ব্র্যাকেটে হাইড্রোজেন, R2 ব্র্যাকেটে হাইড্রোজেন সমান যেটা পেলাম 0.53 ইন্টু 2 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? 4, বলো, 4 দিয়ে গুণ করলাম 0.53 দিয়ে, কত হলো? 2.12 অ্যাংস্ট্রম। তাহলে R2 এই সমান 2.12 অ্যাংস্ট্রম হয়ে গেল। সিজিএস এ বার করতে পারি। তাহলে যে একটু আগে বলছিল 1.6 নাকি,
সে তাহলে একটু ফর্মুলাটা শিখেছো কিন্তু একটু ভুল শিখেছো, ঠিক আছে? তাহলে একটু ঠিক করে নেবে তুমি। তাহলে এই ফর্মুলা ইউজ করে হাইড্রোজেনের যে কোনো কক্ষের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এবার আসছি যে হাইড্রোজেনের মতো যদি থাকে তাহলে ফর্মুলাটা কি হবে। এখন তোমাকে একটা কোশ্চেন দিয়ে আমি জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে সবাই কোশ্চেনটা লেখো যে লিথিয়াম বলছি হিলিয়াম, আগে একটু লিখে নাও তাও বলছি। হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ সবাই বের করো দেখি। হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ সবাই এটা করো, তারপরে কোশ্চেন করছে তোমাদের যা কোশ্চেন করবে। হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কেউ যদি করে ফেলো তাহলে আমাকে ঝট করে বলে দাও সে। আমি লিখছি R2 ব্র্যাকেটে লিখলাম HE প্লাস ইকুয়ালস টু, করেছো কেউ? ফর্মুলাটা দেখো না, এই ফর্মুলাটা দেখো আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও ফর্মুলাটা। বলো। ঠিক আছে, দেখে নিচ্ছি 1.15 হচ্ছে কিনা। 1.15 আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, 1.15 অ্যাংস্ট্রম দেখে নিচ্ছি। হ্যাঁ বলো বলো। 1.0, ঠিক আছে 1.06 দেখে নিচ্ছি আমরা 1.06 হচ্ছে কিনা, দুটোই দেখছি। তার আগে ফর্মুলাটা জেনে নি। সবাই হেডিং দেবে যে হাইড্রোজেন লাইক স্পেসিসের এনতম কক্ষের ব্যাসার্ধের ফর্মুলা। হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, বোরন 4 প্লাসের এনতম কক্ষের ফর্মুলা সেখানে হচ্ছে R1 ইন্টু n স্কোয়ার বাই জেড। এখানে জেডটা কিন্তু থাকবে, এটা বক্স করে দাও। R1 সমান Rn সমান R1 ইন্টু n স্কোয়ার বাই জেড, কারণ জেডটা 1 হবে না। এবার হিলিয়ামের আমি যদি বলি দ্বিতীয় কক্ষে তাহলে হবে 0.53 ইন্টু 2 স্কোয়ার বাই 2, তাই তো? 2 স্কোয়ার বাই 2 হবে তো? আমি কি বললাম শুনলে? ফর্মুলাটা হচ্ছে Rn R1 ইন্টু n স্কোয়ার বাই জেড। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে জেড কত? জেড তো 2, আর ওপরে দ্বিতীয় কক্ষ বলেছে তাই 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার বাই 2 মানে কি 2। তাহলে একবারে বলতে পারি R2 হিলিয়াম প্লাস 0.53 ইন্টু 2 বলতে পারি। তাহলে 1.06, যে 1.06 অ্যাংস্ট্রম বলেছিল যে মেয়েটা, তাহলে সে ঠিকই বলেছে। তুমি কি এই ফর্মুলা দিয়ে করেছিলে না অন্য কোনো ফর্মুলা ব্যবহার করে করেছো? হ্যাঁ, তাহলে ঠিকই করেছো, তুমি বুঝে নিয়েছো, আমার বলার আগেই বুঝে নিয়েছো। তাহলে এবার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে করো তো। অনেকজনের মাঝে মাঝে কোশ্চেন করছিলে, করো। সবাইকে একটা কোশ্চেন করছি, সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও দেখি। কোশ্চেনটা হচ্ছে বেরিলিয়াম 3 প্লাস Be3 প্লাস এর কোন কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষের সাথে সমান? হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধের সাথে সমান। বেরিলিয়াম 3 প্লাসের কোন কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধের সমান? এটা অ্যান্সার আমাকে সবাই দাও। বলো। দ্বিতীয়টা কে বলছে? নাম বলো। তুমি কে গো? রিজিয়া একদম ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা, আর কে কি বলছিল কোশ্চেনটা? দেখো একবারই বলা যায়। আমি বেরিলিয়ামের ক্ষেত্রে লিখছি, দেখো বেরিলিয়াম 3 প্লাস ফর্মুলাটা কি হবে?
R1 ইন্টু n স্কোয়ার বাই জেড কত? Z4। এবার আমাকে যদি হাইড্রোজেনের সাথে সমান করতে হয় তাহলে আমাকে এই R1 এর সাথে সমান করতে হবে, তাহলে উপরে কত বসালে 4 4 কেটে যাবে, 2 স্কোয়ার বসালেই কেটে যাবে। তাহলে দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে কি হলো? R1 ইন্টু 2 স্কোয়ার বাই 4, তাহলে R1 হয়ে গেল, যেটা কার সাথে সমান? 0.53 অ্যাংস্ট্রম হাইড্রোজেনের প্রথম কক্ষের সাথে সমান। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষের সাথে বেরিলিয়ামের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ সমান। আর লিখছি, এটা বেরিলিয়াম 3+ লিখে বসে আছি। হ্যাঁ বলো। হ্যাঁ নিচে 4 লিখেছি, কেন নিচে 4 লিখলাম আমি? বলো, নিচে 4 কেন লিখে দিলাম? বেরিলিয়ামের প্রোটন সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক বেরিলিয়ামের 4, তাহলে আমি লিখেছি R2 ব্র্যাকেটে বেরিলিয়াম 3+, সেটা হচ্ছে R1 ইন্টু 2 স্কোয়ার বাই 4, R2 বেরিলিয়াম 3+ ইকুয়ালস টু R1 ইন্টু 2 স্কোয়ার বাই 4। 2 স্কোয়ারটা কেন আসছে? কারণ দ্বিতীয় কক্ষ। কেউ বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। এই অঙ্কগুলো খুব সহজ, যদি বুঝতে না পারো কিন্তু মনে হবে খুব কঠিন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করো আমাকে কি করে কি হচ্ছে। হ্যাঁ আমি কোশ্চেনটা কি করেছি বলো, যে কোশ্চেনটা আমাকে করলে তাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করছি, একটু কোশ্চেনটা বলে দাও আমাকে। কি বললাম? হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ তো R1, তাহলে বেরিলিয়ামের কোন কক্ষের সাথে সমান করতে গেলে কি করতে হবে? এই n স্কোয়ার বাই জেডটাকে 1 করতে হবে। তাহলে জেড সমান 4, তাহলে n2 যদি বসাই তাহলে 2 স্কোয়ার মানে 4 4 কেটে যাবে, তাহলে 1 হয়ে যাবে, R1 হয়ে যাবে। তাহলে যে কোনো কক্ষের ব্যাসার্ধ এই ফর্মুলা দিয়ে নির্ণয় করতে পারবো। আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো সবাই লেখো খাতায়। হিলিয়াম প্লাস কমা লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, বোরন 4+, এদের ক্ষেত্রে যথাক্রমে দ্বিতীয় তো করেই দিয়েছি, তাহলে তৃতীয় লেখো, যথাক্রমে তৃতীয়, চতুর্থ আবার দ্বিতীয় এবং প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। আমি বলে দিচ্ছি সহজভাবে, তার মানে হিলিয়াম প্লাসের তৃতীয় কক্ষ, লিথিয়াম 2+-এর চতুর্থ কক্ষ, বেরিলিয়াম 3+-এর দ্বিতীয় সেকেন্ড অরবিট দ্বিতীয় কক্ষ, আর বোরন 4+-এর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করবে বাড়িতে বসে। বুঝলাম কোশ্চেনটা? আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে বার করবে। হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি বের করবে তৃতীয় কক্ষের ব্যাসার্ধ, হাইড্রোজেনের তৃতীয় কক্ষের ব্যাসার্ধ। হাইড্রোজেনের আর একটা কাজ করতে পারো, যে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধের সাথে এই যে হাইড্রোজেন লাইক স্পেসিস আছে, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, আর বোরন 4+, হাইড্রোজেনের প্রথম কক্ষের সাথে কোন ব্যাসার্ধের মিল আছে কি, বা কোন কক্ষের ব্যাসার্ধের সাথে কোন কক্ষের মিল আছে একটু দেখবে তো নিজে থেকে তোমরা, দিয়ে আমাকে বলবে যে স্যার যেমন বেরিলিয়াম 3+-এর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধের সাথে সমান, ঠিক একই রকম ভাবে
হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+ বা বোরন 4+ এর কোন কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের কোন কক্ষের ব্যাসার্ধের সাথে সমান? কোশ্চেনটা বোঝা গেছে? মানে তুমি আরো ভালো করে দেখবে যে হাইড্রোজেনের কোন কক্ষের ব্যাসার্ধের সাথে লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস, বেরিলিয়াম 3+, বোরন 4+ এর ব্যাসার্ধের সমান হবে। এটা একটু করবে, তাহলে এটা করতে গিয়ে অনেক অঙ্কর সম্মুখীন তোমাকে হতে হবে, ক্যালকুলেশন গুলো করে আমাকে বলবে নেক্সট দিন। এখন যদি কোনো কোশ্চেন থাকে ব্যাসার্ধ রিলেটেড, আমি যা বললাম আমাকে কোশ্চেনটা করো কেউ, অবশ্যই কোশ্চেন থাকার কথা। যদি আমি হাইড্রোজেনের মতো বলছি, আবার বলছি হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস 2+ আর বেরিলিয়াম 3+, তাহলে তো স্যার আয়নগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনের মতো হচ্ছে কি? হাইড্রোজেনের মতো 1 ইলেকট্রন সিস্টেম, ইউনি ইলেকট্রন সিস্টেম। বুঝতে পারছি ব্যাপারটা? এবার হিলিয়াম প্লাসের ক্ষেত্রে তোমাকে যদি কোশ্চেন করা হয় কটা ইলেকট্রন আছে বলো দেখি, আর লিথিয়াম 2+ এ কটা ইলেকট্রন আছে, আর বেরিলিয়াম 3+ এর কটা ইলেকট্রন আছে, বোরন 4+ এ কটা ইলেকট্রন আছে? তাহলে এদের সবারই ইলেকট্রন একটা। আর হাইড্রোজেনের কটা আছে? হাইড্রোজেনের, তাহলে এটা হাইড্রোজেনের মতো কি করে হলো বুঝলাম? সবার একটি ইলেকট্রন আছে, ওই একটি ইলেকট্রনের রেসপেক্টে সবাই হাইড্রোজেন লাইক স্পেসিস হচ্ছে, একটি ইলেকট্রনের রেসপেক্টে। বুঝলাম? তোমার যদি পরীক্ষা কোশ্চেন দেয় যে হাইড্রোজেনের মতো আয়ন বলতে কি বোঝো, বা হাইড্রোজেন লাইক স্পেসিস বলতে কি বোঝো, তুমি বলবে হাইড্রোজেনের মতো একটি ইলেকট্রন বিশিষ্ট আয়ন যথাক্রমে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, বোরন 4+ ইত্যাদিকে হাইড্রোজেনের মতো বলা হয়, হাইড্রোজেনের মতো কণা বলা হয়। এক নম্বরে কোশ্চেন দেয় কিন্তু। আমাকে একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল যে স্যার প্রথম কক্ষের ব্যাসার্ধ আর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ, তৃতীয় কক্ষের ব্যাসার্ধ, এদের কি পরিমাণগুলো বা দূরত্বগুলো একই রকম হবে? একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল স্যার এর দূরত্ব যা হবে আর এর দূরত্ব কি তার দ্বিগুণ হবে না কি রকম হবে বুঝতে পারছি না, গ্যাপটা কতটা হবে, এই কোশ্চেনটা করছিলে না? তাহলে তুমি হাইড্রোজেনের ক্ষেত্রেই দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে যখন আমি প্রথম কক্ষের ব্যাসার্ধ বার করছি R1, সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। যখনই R2 ক্ষেত্রে যাচ্ছি তখন কি হয়ে যাচ্ছে ফর্মুলাটা? 0.53 ইন্টু 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হচ্ছে না, 4 গুণ হয়ে যাচ্ছে, তাই না? 4 গুণ হয়ে যাচ্ছে। আবার দেখো যখন 3 বার করছি R3, তখন আবার কত গুণ হয়ে যাচ্ছে? 9 গুণ হয়ে যাচ্ছে, তাই না? R1 ইন্টু 9 হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতেই পারছি যে কিভাবে বাড়ছে, সেটা নিশ্চয়ই দ্বিগুণ আকারে বাড়ছে না, 4 গুণ হয়ে যাচ্ছে, 9 গুণ হয়ে যাচ্ছে। এরপরে যখন R4 করবে তখন কত হয়ে যাবে? 16 গুণ হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধগুলো নিশ্চয়ই যদি এরকম ভাবে বাড়ে, তাহলে ওদের মধ্যে যে গ্যাপটা আছে, দুটো কক্ষের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, সেটা কিরকম হবে বুঝতেই পারছো? আর কোনো কোশ্চেন? হিলিয়াম 2+ এর ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে না, কারণ হিলিয়াম 2+ এ ইলেকট্রন নেই, 0। বা আমি যদি বলি লিথিয়াম প্লাসের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে পারবে না। তাহলে তোমার কোশ্চেন থেকে একটা কোশ্চেন আমার মনে পড়লো, সেটা শুনে রাখো। তোমাকে কোশ্চেন করবে যে নিম্নলিখিত কোন আয়নগুলির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি নাম তোমার? নাজমিনের জন্য খুব একটা ভালো কোশ্চেন মনে পড়লো, সেটা হচ্ছে নিম্নলিখিত কোন আয়নগুলির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রযোজ্য হবে কাদের ক্ষেত্রে? বোরের যে থিওরিটা আছে, বোর থিওরি অ্যাপ্লিকেবল হবে। এরকম পরীক্ষা কোশ্চেন দেয় প্রচুর, আমি লিখছি আয়নগুলো। হ্যাঁ,
হাইড্রোজেন লিখেছি প্রথমে, তারপর লিখেছি হাইড্রোজেন মাইনাস, তারপর লিখেছি হিলিয়াম প্লাস, তারপর লিখলাম লিথিয়াম প্লাস, তারপর লিখলাম হাইড্রোজেন প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, বোরন 2 প্লাস, হিলিয়াম 2 প্লাস, এগুলো লিখে ফেলেছি। ঠিক আছে, কি বললাম? হাইড্রোজেন, হাইড্রোজেন মাইনাস, হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, বোরন 2 প্লাস আর হিলিয়াম 2 প্লাস। এবার আমাকে বলো দেখি কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? নাজমিন বলো। গোল করে দিলাম। আর হিলিয়াম প্লাসের ক্ষেত্রে গোল করে দিলাম। আর ভেরি গুড নাজমিন, তাহলে বেরিলিয়াম 3 প্লাস। আর কে আছো? আর কি বলতে হবে? এগুলোর মধ্যে কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না? আর কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না বোরের তত্ত্ব? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর বলবে যে কেন প্রযোজ্য হবে আর কেন হবে না। যেহেতু এই যে 3টে গোল পাকিয়েছি, এগুলোর ক্ষেত্রে একটি ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম এরা, তাই প্রযোজ্য হবে। আর এইগুলোর ক্ষেত্রে 1 ইলেকট্রন বিশিষ্ট নয়, যেমন হাইড্রোজেন প্লাস তো হবে না, কারণ এর কোনো ইলেকট্রনই নেই। তাহলে যে সকল আয়নগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনের মতো একটি ইলেকট্রন বিশিষ্ট, তাদের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হয়, তাই এদের ক্ষেত্রে প্রযোজ্য। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই বলছি কোশ্চেন করো, তাহলে অনেক অ্যান্সার পাবে। যদি গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষরই ব্যাসার্ধ নির্ণয় করব। দ্বিতীয় আর তৃতীয় কক্ষ আছে, কিন্তু যখন অবধি সেখানে ইলেকট্রন গিয়ে পৌঁছাবে না তখন অবধি তার অস্তিত্ব আমরা বলবো না কিছু। সেই আগের দিন এক্সাম্পল দিচ্ছিলাম না, যে যখন ইলেকট্রনটা জাম্প করে ওই কক্ষগুলোতে যাবে তখন তার অস্তিত্ব থাকবে, তখন সেগুলোকে আমি কনসিডার করব। কিন্তু সেই যেমন বললাম তোমাদের একজনের বাড়িতে 4টে রুম আছে, কিন্তু সে 2টো ব্যবহার করে, 2টোতে কোনোদিনই যায় না, তার মানে এই নয় যে ওর বাড়ি দুটো রুম নেই, 4টে রুম নেই, 2টোই রুম আছে। 4টে রুম আছে কিন্তু ব্যবহার হয় না কোনোদিন, সেই জন্য আমরা সেটাকে বলি না যে ওই রুমগুলো আছে। এখন জিজ্ঞাসা করলে কটা রুম? 2টো রুম বলছি, কিন্তু অ্যাকচুয়ালি কটা রুম? 4টে রুম। ব্যবহার হয় না। হাইড্রোজেনের ক্ষেত্রে বা যে কোনো মৌলের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রেই সব অরবিটগুলোই আছে, কিন্তু আমরা কনসিডার করি না। ঠিক আছে, বিশেষ কোনো ক্ষেত্রে আমি কনসিডার করব। আচ্ছা, এখন অব্দি যে কোশ্চেনটা কেউ করলে না সেটা আমিই করে দিচ্ছি তোমাদের হয়ে। হ্যাঁ, হ্যাঁ, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এটাও বলে দিই এটা স্টেবল নয়। হিলিয়াম প্লাস যেটা আমি লিখেছি সেটা স্টেবল নয়, এত সহজে হিলিয়াম প্লাস তৈরি হয় না। ওইখান থেকে ইলেকট্রন বের করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এবার আমি কি বলেছি, যদি হিলিয়াম প্লাস আমি পাই তাহলে তার ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হবে থিওরিটিক্যালি। হিলিয়াম প্লাস এত সহজে পাওয়া যায় না, এই কোশ্চেনটা ঠিকই তোমার। স্টেবিলিটি নেই হিলিয়াম প্লাসে, ভেরি ভেরি আনস্টেবল, কিন্তু তুমি যদি তৈরি করতে পারো তাহলে এর ক্ষেত্রে প্রযোজ্য হবে থিওরিটিক্যালি, যা বললাম, বুঝলাম। এবারে যে কোশ্চেনটা তোমরা কেউ করলে না সেটা আমি করছি, যে স্যার আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার কোথা থেকে পেলেন স্যার? এটা এই ফর্মুলাটা কোথা থেকে আপনি পেয়ে গেলেন? আপনি যে লিখে দিলেন আর কিছুই আমাদেরকে বলতে দিলেন না যে কোথা থেকে পেলেন এই ফর্মুলাটা স্যার, কোথা থেকে চলে এলো এই ফর্মুলাটা হঠাৎ করে? ক্লাস 11-এর কেমিস্ট্রিতে এই ফর্মুলা কোথা থেকে এসছে আমাদের সিলেবাসে নেই, কিন্তু এটা মডার্ন ফিজিক্সে আছে। এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তোমাদের যদি কারো প্রয়োজন হয় যে স্যার আমরা জানতে চাই, আমাদেরকে বলে দিন কোথা থেকে ফর্মুলাটা এসছে, তাহলে আমি বলবো। হ্যাঁ, তাহলে জানতে চাইলে আমি বলছি, ঠিক আছে। এবার আমি বলছি এটা মডার্ন ফিজিক্সে আছে, তোমরা ফিজিক্সে এটা পড়বে, তাও আমি এখানে বলছি। যেমন ভেবে না আমি একটা হাইড্রোজেনের ক্ষেত্রেই বার করছি, ভেবে নাও, বা যে কোনো মৌলের ক্ষেত্রেই বার করা যায়, আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বলছি। তাহলে যেন নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে পরমাণু ক্রমাঙ্ক আমি বললাম জেড। তাহলে হাইড্রোজেন বা যে কোনো পরমাণু থাকলে তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক আমরা জানি জেড।
হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হিলিয়ামের ক্ষেত্রে 2, লিথিয়ামের ক্ষেত্রে 3। তাহলে সেই পরমাণুর নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে তার আধান কত হবে? জেড ইন্টু ই। তাহলে প্রত্যেকটা প্রোটনের আধান যদি ই হয় আর প্রোটন সংখ্যা যদি জেড হয়, তাহলে আধান কত হয়ে গেল? জেড ই। এখন এই জেড ই প্রোটন সংখ্যাকে, আধানযুক্ত প্রোটনকে আবর্তন করছে একটা ইলেকট্রন, বৃত্তাকার কক্ষে আবর্তন করছে। সেটা ই দিয়ে চিহ্নিত করেছি। ইলেকট্রনের আধান কি বললাম? ইলেকট্রনের আধান হচ্ছে স্মল ই, মাইনাস লিখছি না, ই মাইনাস লিখছি না, ই বলছি, শুধু মানটা বলছি। আর প্রোটনের আধান কত বললাম? মোট প্রোটনের আধান বলো, মোট প্রোটনের আধান জেড ইন্টু ই, জেড ই। এখানেও দেখো প্রোটনের শুধু আধানটা লিখেছি, প্লাস ই আমি বলিনি। এখন যদি প্রদক্ষিণ করে, আর যদি আর ব্যাসার্ধে প্রদক্ষিণ করে, আর কক্ষের ব্যাসার্ধে যদি একটা ইলেকট্রন কতগুলো প্রোটনকে প্রদক্ষিণ করে, তার বেগ বললাম স্পর্শক বরাবর বেগ হচ্ছে ভি। ঠিক আছে? তাহলে আমাকে কেউ বলে দাও কুলম্বীয় আকর্ষণ বল কত হবে ইলেকট্রনের? বলো বলো। কুলম্বীয় আকর্ষণ বল আমি যেটাকে লিখছি এফ, নিচে লিখলাম স্মল ই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলছি স্মল ই। তাহলে এফ ই কত হবে? ফর্মুলা দিয়ে কেউ জানো? বলো বলো। জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার। যে বলেছো একদম ঠিক বলেছো, জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার, বা জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। যে বলেছো একদম ঠিক বলেছো। এখানে আরেকটা জিনিস সে মিস করেছে, সেখানে একটা ধ্রুবক আছে, সেটাকে ক্যাপিটাল কে বলে। যদি সিজিএস পদ্ধতিতে করি, তাহলে সিজিএস পদ্ধতিতে কে সমান 1 হয়, এটা মনে রাখো। হ্যাঁ, তাহলে আমি একবারে লিখে দিলাম জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা 1 নাম্বার সমীকরণ দাও সবাই। তাহলে এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বার করলাম এস ই। আচ্ছা, আমি বোরের তত্ত্বে বলেছিলাম যে ইলেকট্রনটা যদি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়, আবার ইলেকট্রনটা বাইরের দিকে একটা বল অনুভব করে, যেটাকে বলেছিলাম কেন্দ্রাতিক বল। বলেছিলাম মনে আছে তো, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটাকে যদি বলি এফ সি, সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল, এফ সি সমান কি হবে কেউ জানে? কি নাম তোমার? নাম কি? এমবি স্কোয়ার বাই আর যে বললে, এমবি স্কোয়ার বাই আর যে বললে। নাজমিন, কিন্তু তুমি ভালো পড়াশোনা করছো দেখছি। এমবি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম আমি। তাহলে এফ ই সমান জেড স্কোয়ার বাই আর, আর এফ সি সমান এমবি স্কোয়ার বাই আর। তাহলে ইকুয়েশনে 1 আর 2। আর আরেকটা জানি বোরের তথ্য থেকে আমরা কি জানি বলো, যে এফ সি আর এফ ইটা সমান হয়। তাই বলেছিলাম তো, যে যে বলটা বাইরের দিকে টেনে নিয়ে যেতে চাইছে আর যে ভেতরের দিকে টানছে, সেটা দুটোই সমান হয়, তবে সুস্থায়ী একটা পরমাণুর ব্যাখ্যা দিতে পারি। তাহলে দুটো সমান করলে কি পাচ্ছ লেখো দেখি সবাই। জেড স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কি পাচ্ছ? এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে সবাই আর সমান বের করে দাও দেখি। আর সমান সবাই বের করে দাও। জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই এম বি স্কোয়ার। এটা 3 নাম্বার ইকুয়েশন দাও। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বোরের তত্ত্ব থেকে কৌণিক ভরবেগ, এটা তো বোরের ফর্মুলা, কৌণিক ভরবেগ এম ভি আর সমান কি ছিল? এন ইন্টু এইচ বাই 2 পাই। এনটা কোথায় গেল গো? এন ইন্টু এইচ বাই 2 পাই।
এইটা ঠিক আছে। এবার এইখান থেকে যদি তোমাকে ভি বার করতে বলে তাহলে ভি সমান কি লিখবে? NH/2πmr। হ্যাঁ, এই NH/2πmr এখানে যদি বলি ভি স্কোয়ার বার করো তাহলে কি বলবে? n স্কোয়ার h স্কোয়ার বাই 4 স্কোয়ার m স্কোয়ার r স্কোয়ার, m স্কোয়ার r স্কোয়ার। এই ভি স্কোয়ারের মানটা 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। ভি স্কোয়ারের মান 3 নং ইকুয়েশনে বসিয়ে আর এর মান বার করো। তিন নম্বর সমীকরণে বসিয়ে আর সমান কি পাই সবাই লিখবে। তাহলে আমি কি ঠিকঠাকই লিখেছিলাম? তাহলে আমি যে ফর্মুলাটা পেয়েছি n স্কোয়ার বাই n স্কোয়ার h স্কোয়ার 4 স্কোয়ার m z e স্কোয়ার, ফর্মুলাটা কোথা থেকে পেলাম বুঝতে পেরেছি এবার? এইভাবে ফর্মুলাটা পাওয়া গেছে ঠিক আছে। যদিও এটা আমাদের সিলেবাসে নেই, তাও আমি তোমাদেরকে একটু বলে দিলাম, তোমাদের আগ্রহ থাকে তো সেই জন্য একটু বলে দিলাম। তাহলে এইখান থেকে যে কোনো 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের তুমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে যে কোনো কক্ষের এই ফর্মুলা দিয়ে। এবার আসছি আমরা শক্তি নির্ণয়ের ফর্মুলা, বেগ নির্ণয়ের ফর্মুলা, এগুলো সব আছে। বেগ নির্ণয়ের ফর্মুলা, শক্তি নির্ণয়ের ফর্মুলা। হেডিং দাও যে হাইড্রোজেনের, বা লেখো একবারে লেখো বোরের তথ্যের সাহায্যে কোনটা গো? এইখানে তো একটা আর স্কোয়ার আছে গো, এই যে ভি স্কোয়ার সমান যে নিচে আর স্কোয়ারটা আছে, এই আর স্কোয়ার এইখানে আছে আর এখানে আর আছে। তাহলে আর সমান এইটা পেয়েছি, তাহলে এইখানে আর স্কোয়ারটা আর কেটে গেল, তাহলে এই আরটা করো না, দেখবে এই ফর্মুলাটাই পাচ্ছ। তুমি করে দেখো নি তার মানে? হ্যাঁ, তুমি করে দেখো নি, তুমি এইখান থেকে তুমি ভাবছো যে কি করে হলো, তুমি খাতায় করে দেখলে আর কোশ্চেনটা করতে না আর কি। আচ্ছা, আমি কি বলছি, বোরের তথ্যের সাহায্যে এন-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি নির্ণয় এর রাশিমালা, শক্তি নির্ণয়ের রাশিমালা। ঠিক আছে, আমি এটাও ডাইরেক্ট ফর্মুলা লিখছি। লিখবে ই ক্যাপিটাল ই সাফিক্সে স্মল এন সমান মাইনাস, এই মাইনাসটা যেন ভুলে যাও না কোনোদিন, মাইনাস 2 স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। বক্স করবে, এই বক্সে কি লিখলাম, ই এন সমান মাইনাস 2 স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। যেগুলোই বক্স করবো মনে রাখবে, সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবার এই ফর্মুলাটা কি করে এসছে এটাও কিন্তু ক্যালকুলেশন করে দেখানো যায়, কিন্তু আমি আবারও বলছি যে আমাদের সিলেবাসে কোনোদিনই মানে পরীক্ষায় তোমাকে দেবে না যে এটা কিভাবে এলো, বরং এখান থেকে কিভাবে অঙ্কগুলো করবে সেই কোশ্চেনগুলো তোমাকে জিজ্ঞাসা করবে। যেমন বলবে হাইড্রোজেনের প্রথম কক্ষের যে ইলেকট্রন বা প্রথম কক্ষের শক্তি নির্ণয় করো, দ্বিতীয় কক্ষের নির্ণয় করো, তৃতীয় কক্ষের নির্ণয় করো। তাহলে এই ফর্মুলাটা লেখার পর লিখবে হাইড্রোজেনের ক্ষেত্রে, পরে লিখবে কি হাইড্রোজেনের ক্ষেত্রে
n ইকুয়ালস টু 1 আর z ইকুয়ালস টু 1, তাহলে ফর্মুলাটা লিখছি E1 ব্র্যাকেটে হাইড্রোজেন সমান মাইনাস 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার। ঠিক আছে, যেহেতু n ইকুয়ালস টু 1 আর z ইকুয়ালস টু 1, তাহলে এই প্রত্যেকটা মান যদি বসিয়ে দাও সিজিএস পদ্ধতি, আবার বলছি সিজিএস পদ্ধতিতে যদি প্রত্যেকটার মান বসিয়ে দাও 2 ইন্টু 3.14 তার স্কোয়ার 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম আর 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 তার স্কোয়ার, ভ্যালুটা বেরোবে মাইনাস 13.6 স্মল ই ক্যাপিটাল ভি, যেটা বলা ইলেকট্রন ভোল্ট। তোমাকে কি করতে হবে, এই মানটাকে মুখস্থ রাখতে হবে। কত বললাম, 13.6 ইলেকট্রন ভোল্ট। অবশ্যই তুমি এই মানটা মুখস্থ রাখবে, তুমি সিজিএস এই মানটা মুখস্থ রাখবে। কেউ যদি বলে যে স্যার এসআই তো মুখস্থ রাখবো, তাহলে আরেকটা মান আমি বলে দিচ্ছি, তাহলে E1 হাইড্রোজেন সমান কত পেয়ে গেলাম, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। যেমন তুমি R1 এর মান মুখস্থ রেখেছিলে, ঠিক একই রকম ভাবে E1 এর মানও মুখস্থ রাখবে। আর কেউ যদি বলে যে স্যার আমি সিজিএস এসআই তে মুখস্থ রাখবো, আরেকটা মনে রাখবে যে এককটা হচ্ছে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। হ্যাঁ, পার অ্যাটম, এটা একটা একক মুখস্থ রাখবে অবশ্যই এই এককটাকে। আর যদি জুলের বার করতে চাও তাহলে জুলের ভ্যালুটাও বলে দিচ্ছে, একটু মনে রাখতে চাইলে কেউ রাখো, দরকার নেই যদিও। 21.8 ইন্টু 10 টু দি পাওয়ার 19 জুল পার অ্যাটম। ঠিক আছে, মাইনাস 21.8 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল পার অ্যাটম। আর পার মোলও যদি কেউ জানতে চাও তাহলে পার মোলও করতে পারো, তাহলে 6.022 10 টু দি পাওয়ার 23 দিয়ে গুণ করে দেবে, তাহলে পার মোল হয়ে যাবে। তাহলে এটা মুখস্থ রাখলে ঠিক আছে। এখন তোমাকে যদি কোশ্চেন করে জিজ্ঞাসা করা হয় যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত, হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষে আবর্তনরত ইলেকট্রনের শক্তি কত দ্বিতীয় কক্ষে, সবাই বের করে নাও দেখি। শক্তি ফর্মুলাটা কি লিখেছো, বাবু বলো ফর্মুলাটা। প্রথমে আমি লিখে দিলাম E1, ফর্মুলা বলছি তুমি একবারে ডাইরেক্ট বলছো। E1 ইন্টু কি হবে, E1 ইন্টু জানতে চাইছি, E1 ইন্টু 1/n স্কোয়ার হয়েছে, 1/n স্কোয়ার। এই যে ফর্মুলাটা আমি লিখলাম, মানে এই যে ফর্মুলাটা লিখছি En হাইড্রোজেন সমান, আমি যে ডাইরেক্ট লিখে দিলাম ফর্মুলাটা, সেটা পেলাম কি আর সেটা পেয়েছে বুঝতে। En সমান E1 ইন্টু 1/n স্কোয়ার, সবাই বুঝতে পেরেছি তো? নাহলে আবার সেই একই রকম ভাবে করবে, মাইনাস 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার। সেখান থেকে আমি লিখলাম En সমান, এইটাকে সরিয়ে দিলাম, মাইনাস 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ারকে সরিয়ে দিলাম, ইন্টু z স্কোয়ার বাই n স্কোয়ার করলাম। এবার দেখো এই যে এই বক্সটা যেটা পেয়েছি, আগে যেটা পেয়েছি একটু আগে এখানে করেছি না, E1 সমান তো এটা পেয়েছি মাইনাস 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার, তাহলে এইটা সমান E1। এই 1 এ কিন্তু মাইনাস মানটা আছে, এটা মনে রাখবে, এটা ভুলে যেও না কেউ আবার। তাহলে z স্কোয়ারটাকে 1 করে দিলাম কেন, কারণ হাইড্রোজেন, তাহলে এটা হাইড্রোজেনের জন্য। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে হাইড্রোজেনে দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি কত, তাহলে ডাইরেক্ট ফর্মুলা লিখবো E2 ব্র্যাকেটে হাইড্রোজেন সমান মাইনাস 13.6 ইন্টু 1/2 স্কোয়ার। তাহলে যেটা হবে সেটা ইলেকট্রন ভোল্ট। কত হয়েছে, মাইনাস 13.6 কে 4 দিয়ে ভাগ করে মাইনাস
3.4 সবারই হয়েছে, -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে বুঝতে পেরে গেছে আশা করি। তাহলে হাইড্রোজেনের শক্তি, যে কোনো কক্ষের শক্তি নির্ণয় করতে আমি পারবো এই ফর্মুলা দিয়ে। আর লাস্ট একটা জিনিস বলে দিই যে হাইড্রোজেন লাইক স্পেসিসের ক্ষেত্রে কি হবে ফর্মুলাটা, হাইড্রোজেন লাইক স্পেসিস অর্থাৎ হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এবং বোরন 4+, ইটিসি, এদের ক্ষেত্রে n তম কক্ষের শক্তি বের করছি E1 × Z²/n², এই ফর্মুলা। এখানে Z² কিন্তু 1 হবে না, এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তাহলে হোমওয়ার্ক লিখে রাখো। এখন তার আগে একটা করো দেখি, হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের শক্তি নির্ণয় করে দেখি সবাই। দ্বিতীয় কক্ষের শক্তি, হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের শক্তি নির্ণয় করো। -13.6 হয়ে যাচ্ছে। -13.6 মানে কার সাথে সমান হয়ে গেল গো এটা? তাহলে এটা একটা প্রমাণও করে দিতে পারলাম আমরা যে হাইড্রোজেনের প্রথম কক্ষের শক্তি আর হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের শক্তি পরস্পর সমান। এটা প্রুভ হয়ে গেল দেখো। তাহলে বুঝতে পারছো যে হাইড্রোজেনের প্রথম কক্ষের যা শক্তি, হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে সেই শক্তিটা আসছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল একটা। বাড়িতে করবে, যেটা হোমওয়ার্ক দিলাম, যে হিলিয়াম প্লাসের তৃতীয় কক্ষ করবে, ছোট করে লিখছি, লিথিয়াম 2+ এর দ্বিতীয় কক্ষ করবে, আচ্ছা বেরিলিয়াম 3+ এর চতুর্থ কক্ষ করবে, আর বোরন 4+ এর প্রথম কক্ষ করবে। ঠিক আছে, শক্তি নির্ণয় করবে সবারই। আর যদি একটু করতে চাই তাহলে হাইড্রোজেনের করে নেবে, হাইড্রোজেনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তোমাদের ইচ্ছা মতো করবে। এখানে আমি কোনো কাজ দিচ্ছি না, আশা করি তুমি বুঝতে পেরে যাবে। আর ওইটাও একটু দেখবে, যেমন হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষের সাথে হাইড্রোজেনের প্রথম কক্ষের শক্তি সমান হয়ে গেল, ঠিক একই রকমের হাইড্রোজেনের কোন কক্ষের সাথে এই লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, বোরন 3+ এর কোন কক্ষের শক্তি সমান হবে একটু দেখবে বাড়িতে বসে বসে। তাহলে অনেক অঙ্ক করা হবে আর কি, তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের শক্তি নির্ণয় আমি জেনে গেলাম, ব্যাসার্ধ নির্ণয় আমরা জেনে গেলাম, যে কোনো কক্ষের হিলিয়াম বা হিলিয়ামের মতো ইউনি ইলেকট্রন সিস্টেম। আচ্ছা, বেগ নির্ণয় হাইড্রোজেনের ক্ষেত্রে বা যে কোনো ইউনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে n তম কক্ষের বেগ নির্ণয় লেখো, n তম কক্ষের বেগ নির্ণয় এর রাশিমালা, n তম কক্ষের বেগ নির্ণয়ের রাশিমালা। আমি ডাইরেক্ট লিখছি ফর্মুলাটা, Vn সমান 2πZe²/nh। এখানে কিন্তু n² h² করে দিও না কেউ ভুল করে। তাহলে এইটা বক্স করলাম, Vn সমান 2πZe²/nh। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে লেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে V1 সমান, তাহলে V1 ব্র্যাকেটে হাইড্রোজেন সমান যেটা হবে 2πE²/h, 2πE²/h। প্রত্যেকটার মান যদি বসিয়ে দাও সিজিএস ইউনিটে, তাহলে কত হচ্ছে আমাকে বলো দেখি কেউ। কি করলাম, 2 × 3.14 × 4.8 10⁻10 তার হোল স্কয়ার ডিভাইড বাই 6.626 10⁻27 স্কয়ার করে দিও না কিন্তু, বারবার বলছি ভুল করেও,
ফর্মুলাটা সব এর আগে সব স্কোয়ার ছিল তো, যেন এটা স্কোয়ার করে দিও না। তাহলে বেগ নির্ণয়ের ফর্মুলা থেকে বেগের মানটা কেউ আমাকে বলে দিতে পারবে কত বেরিয়েছে কেউ? V1 সমান কত বেরিয়েছে? V1 হাইড্রোজেন সঠিক বলবে কিন্তু ভুল বলবে না, আমার কাছে এটা মান লেখা নেই। टू पॉइंट 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড যে করেছে, ভেরি গুড। তাহলে এটা মুখস্থ রাখতে হবে আবার তোমাকে ভ্যালুটা 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড, বা মিটারেও মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি বলি হাইড্রোজেনের দ্বিতীয় বা তৃতীয় বা এনতম কক্ষের ফর্মুলাটা তাহলে কি হবে বলো দেখি কেউ? Vn সমান কি হবে? ব্র্যাকেটে লিখছি আমি V1 into 1 by n, ভেরি গুড। V1 into 1 by n, ওই 1 by n স্কোয়ার আবার করে দিও না, V1 into 1 by n, এটা ফর্মুলা। আর যদি হাইড্রোজেন লাইক স্পেসিস হয় তাহলে ফর্মুলা কি হবে? যেমন হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+ ইটিসির জন্য কি হবে ফর্মুলাটা? Vn সমান V1 into Z/n, ভেরি গুড, Z/n, এই ফর্মুলা দিয়ে করে নিতে পারবে। তাহলে কেউ আমাকে একটু বলে দাও যে হিলিয়াম প্লাসে দ্বিতীয় কক্ষ, সেই দ্বিতীয় কক্ষে যে ইলেকট্রনটা আবর্তন করছে তার বেগ বার করো। আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। কার সাথে সমান হয়ে যাচ্ছে এটা? হাইড্রোজেনের যে গতিবেগ, অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষে যে ইলেকট্রনটা ঘুরছে তার গতিবেগ আর দ্বিতীয় কক্ষে যে হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষে যে ইলেকট্রনটা ঘুরছে তার গতিবেগ কি হয়ে যাচ্ছে? একই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ভাবো, নিশ্চয়ই তৃতীয় চতুর্থ ক্ষেত্রে বার করবো তখন কিরকম হবে এটা আমরা নির্ণয় করে নিতে পারবো। 1.8 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বাড়িতে আবার হোমওয়ার্ক দিয়ে দিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বার করো তাহলে তৃতীয় বার করে নিলে, দ্বিতীয় তৃতীয় বার করে নিলে, প্রথম তো হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় বার করে নেবে। আর হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বার করলে প্রথম, লিথিয়াম 2+ এর ক্ষেত্রে বার করলে তৃতীয়, বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে বার করলে দ্বিতীয়, আর বোরনের ক্ষেত্রে বার করে নিলে, বোরন 4+ এর ক্ষেত্রে বার করে নিলে প্রথম। তাহলে এটা বেগ নির্ণয় করবে বাড়িতে বসে বসে। সবগুলোই কিন্তু বলে দিই যে যতগুলো ফর্মুলা আমি বললাম সেই ফর্মুলাগুলো কিন্তু ডেরিভেশনটা আমাদের নেই, কিন্তু সবগুলো ডেরিভেশন করা যায়। হ্যাঁ, তোমাদের যদি আগ্রহ বেশি থাকে তাহলে বইটা অবশ্যই দেখবে। বই দেখে যদি কেউ বুঝতে না পারো আমাকে কোশ্চেন করবে, কিন্তু আমি বলে দেবো। তবে মডার্ন ফিজিক্সে এগুলো সব আছে, তোমাদের ফিজিক্সে ক্যালকুলেশনগুলো দেয়, যেমন কেমিস্ট্রিতে এই ডেরিভেশনগুলো দেয় না, আর ফিজিক্সে ডেরিভেশনগুলো করতে দেয়। তাহলে এইখান পর্যন্তই আজকে করাবো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনটা আমাকে করে নিতে পারো। এখানে আরেকটা জিনিস বলে দিই তোমাদের, যে কিছু এককের মধ্যে সম্পর্ক বলে দিই। 1 ইলেকট্রন ভোল্ট সমান 23.053 কিলো ক্যালোরি, এটা একটা এককের মধ্যে সম্পর্ক। আর 1 জুল সমান 6.24 into 10 to the power 18 ইলেকট্রন ভোল্ট। 1 জুল সমান 6.24 into 10 to the power 18 ইলেকট্রন ভোল্ট। এই এককটা একটু মনে রাখলেও পারো, ভালো, বা দিয়ে দেবে পরীক্ষায় যদি দেয় তাহলে আশা করি দিয়ে দেবে, ঠিক আছে?
তাহলে এখান পর্যন্ত তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবে, বেশিক্ষণ কিন্তু আমি বেশি টাইম দেবো না, একটু কোশ্চেন করো আমার। নাজমিন কিন্তু আজকে সব থেকে ভালো ভালো কোশ্চেন করেছে। নাজমিনের বাড়ি কোথায়? নাজমিন মালদা থেকে বলছে কোশ্চেনগুলো কিন্তু সবগুলোই তোমার ভালো হয়েছে। একটা কোশ্চেন বললো নাজমিন যে ইলেকট্রনের যে শক্তিটা নির্ণয় করলেন স্যার, সেখানে একটা নেগেটিভ সাইন দিলেন, সেই নেগেটিভ সাইনটা কেন এলো? কোশ্চেনটাও তোমাকে পরীক্ষায় দেবে যে ইলেকট্রনের ক্ষেত্রে শক্তি নির্ণয় যখন আমরা করছি তখন নেগেটিভ সাইনের তাৎপর্য কি, তাৎপর্য কি, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয় যে শক্তি নির্ণয়ের ক্ষেত্রে নেগেটিভ সাইনের তাৎপর্য কি। তাহলে এটা অ্যান্সার করে দিয়েই ছাড়ি আমরা। আচ্ছা দেখো, আমি বলেছিলাম তোমাদের মনে আছে যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তখন শক্তি কি হয়? তাহলে E1 লেস দ্যান E2 লেস দ্যান E3 বলেছিলাম না, ডট ডট করে En পর্যন্ত যাবে লেস দ্যান En। এবার আমি এই নেগেটিভ সাইনের যে তাৎপর্য সেটা বলছি, তখন তুমি বুঝে যাবে যে কেন শক্তি বাড়ছে। এবার তোমাকে যদি ফর্মুলাটা লিখতে বলি তাহলে ফর্মুলাটা হচ্ছে En সমান -2π², বলো কেউ আমার সাথে সাথে, mz² e⁴ n²h²। তোমাকে যদি এখন কোশ্চেন করা হয় হাইড্রোজেনের ক্ষেত্রে কোনটা ভ্যারিয়েবল কোনটা চেঞ্জ হবে, এগুলো যতগুলো আছে তাদের মধ্যে শুধু একটা জিনিসই ভ্যারিয়েবল হাইড্রোজেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এনটাই পরিবর্তনশীল, বাকি সবগুলোই ধ্রুবক। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে বা যে কোনো মৌলের ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে শুধু নাম্বার অফ সেল এটাই তো ভেরিয়েবল। এখন যদি আমি কোশ্চেন করি যে যদি এন এর মান বা n² এর মান বৃদ্ধি পায়, কখন বৃদ্ধি পায় এন এর মান বলো দেখি, বা n² এর মান কখন বৃদ্ধি পায়? কেউ একজন বুদ্ধি করে বলো। হ্যাঁ, এই যে মেয়েটা বলেছে যে যখন তার কক্ষের সংখ্যা বৃদ্ধি পায় তখন কিন্তু n² বা n এর মান বৃদ্ধি পায়। আমি যদি বলি n এর মান বা n² এর মান বৃদ্ধি পেলে 1/n² এর মান কি হবে? কমবে। আর যদি বলি আমি যদি বলি -1/n² এর মান কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতে পারি নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তার শক্তি কি হবে? বুঝতে পারলাম? যত দূরে যাবে শক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে এটাও বুঝিয়ে দিলাম তোমাদেরকে। আর একটা জিনিস যেটা ছায়া প্রকাশনী বইতে দেওয়া আছে সেটা বলছে, দেখো ভালো করে শোনো না, এটাও বাদ দিলে হয় না, এটা তো আমি সহজভাবে বোঝালাম, এটা তুমি ছায়াতে পাবে না। এবার দেখো যেটা বলছি, আর একটা জিনিস যেটা ছায়া প্রকাশনীতে বলে দিয়েছে যে তুমি যদি একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে রাখো, ইনফিনিটি দূরত্বে রাখো, তাহলে তার শক্তিকে ধরা হয় শূন্য। কি বললাম? নিউক্লিয়াস থেকে যদি একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে রাখো তাহলে তার শক্তিকে ধরা হয় শূন্য, যেহেতু কোনো ইন্টারাকশন থাকে না নিউক্লিয়াসের সাথে সেই ইলেকট্রনের। কিন্তু তুমি যখন সেই ইলেকট্রনটাকে কোনো কক্ষে প্রতিস্থাপন করবে, ইলেকট্রনকে ইনফিনিটি দূরত্ব থেকে যখন তুমি কোনো কক্ষে প্রতিস্থাপিত করবে তখন ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন হবে, কুলম্বীয় আকর্ষণ সৃষ্টি হবে। ফলে কি হবে? ইলেকট্রনের শক্তি ক্রমশ কমতে থাকবে। যত নিউক্লিয়াসের কাছে আসবে তত আকর্ষণ বেশি হবে, তত ইন্টারাকশন বেশি হবে, আর যত ইন্টারাকশন বেশি হবে তত শক্তি কমতে থাকবে। এই কথাটাই কিন্তু ছায়া প্রকাশনীতে একটু বলে দিয়েছে। আমিও বলেছিলাম তোমাদের যে যত বেশি অ্যাট্রাকশন হবে তত বেশি এনার্জি কমবে, শক্তি কমবে। দুর্বলতা দিয়ে একটা ব্যাপার বুঝিয়েছিলাম একটা স্টুডেন্টকে। তাহলে এইখানে সবগুলোই বুঝিয়ে দেওয়া হলো। আর কোনো কোশ্চেন থাকলেও আজকে আর করা যাবে না।